সেই কারণটা হচ্ছে একটা প্রশিক্ষণে আসছে। এই প্রশিক্ষণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মনের বিভিন্ন সৃজনশীল প্রতিভার মানুষ এখানে আসছে। তো এখানে আসলে আজকে আমাদের আজকে আমাদের এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্রেইনটাকে বুস্টিং করা। কালকে আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে, কিন্তু ট্রেনিং প্রোগ্রামের আগে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে নিজেদের সাথে নিজেদের একটা কানেক্টিভিটি তৈরি করা, একটা পরিচয় দেওয়া, এবং আমাদের যে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, এটার ব্যাপারে যদি আমাদের ইচ্ছা থাকে আমরা শেয়ার করব। সেক্ষেত্রে সুবিধা হবে কি, যে আমাদের পরিকল্পনার মধ্যে যদি কোনো ল্যাকিংস থাকে, যদি কোনো লুপ হোলস থাকে, তাহলে সেটা আমরা এখান থেকে কি করতে পারি, মিটিগেট করে ফেলতে পারি। এগুলো আমরা এখান থেকে সংশোধন করতে পারি যাতে আমাদের পরিবর্তনে সুবিধা হয়, তাই না? তাহলে আমরা আসলে আজকে এখানে একটু পরিচয় পর্বটা সেরে নেই। আমার হাতের বাম পাশে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুরাদ ভাই, ওনার কাছ থেকেই শুরু হোক। মুরাদ ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই দূর দূরান্ত থেকে এক একজন এক এক জেলা থেকে এসে এখন সবাই আমরা ভাই ভাই, আলহামদুলিল্লাহ। আমার পরিচয়, আমি মোহাম্মদ কবির উদ্দিন মুরাদ। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, হোমনা। আমি থাকি ঢাকা মাতুয়াইল। আমি ওখান থেকে আসছি। সবারই একই উদ্দেশ্য, আমরা একটা প্রশিক্ষণে আসছি আর কি। তো ধন্যবাদ। আমার পরে পরিচয় দিবেন আরেক ভাই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সংক্ষেপে বলি, আমি হচ্ছে বাঁধন। আমি পেশায় একজন ফ্রিল্যান্সার, মোশন গ্রাফিক ডিজাইনার। তাছাড়া আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর। এখন ঢাকাতে আছি। আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে কাজ করতেছি এবং খুব ইচ্ছা আছে টিস্যু কালচারের দিকে যদি আগানো যায়। আল্লাহ আসলে যদি সমর্থন করে তাহলে ইনশাল্লাহ আগাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি পেশায় শিক্ষকতা করি। পাশাপাশি প্রায় ৫ বছর ধরে ড্রাগন এবং পেয়ারা নিয়ে কাজ করছি। আমার মোটামুটি আরো বিভিন্ন ভ্যারাইটির মানে ফ্রুট নিয়ে আমার কাজ করার ইচ্ছাটা বেশি। আমি আমার হোম টাউন নীলফামারীতে, আমরা সেটেল বগুড়াতে। বগুড়াতেই আমার মূলত আমার যে ক্ষুদ্র উদ্যোগ সেগুলো আমি বগুড়াতেই চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনি আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপনার আপনার পরিচয় দেন, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, আমরা এখানে আসছি অনেকেই অনেক জায়গা থেকে। আমি আসছি হলো নীলফামারী জেলা থেকে। আমার নাম মোহাম্মদ নূর মোহাম্মদ। আমি এখানে আসছি হলো কৃষি উদ্যোক্তার যে একটা ট্রেনিং আমাদের সরকারিভাবে দেওয়া হয়, সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটা ট্রেনিং এর জন্য এখানে আসা। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা কৃষি উদ্যোক্তা হব, আমরা এখান থেকে কিছু শিখবো। এই শিক্ষার জন্যই আসা। সবাই আসলে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে আমরা কৃষিতেই জড়িত কম বেশি। ঠিক আছে? তো আমরা চাই সামনের দিকে আরো ভালো সুযোগ সুবিধা নিয়ে সরকারিভাবে ট্রেনিং করে যেখান থেকে যেই সোর্সে আমরা যেই জ্ঞানটা পাই ওখান থেকে সেটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জি, আমাদের পরবর্তী ভাই কথা বলবে। আসসালামু আলাইকুম। আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সুলতানুল হাসান। আমি পড়াশোনা করতেছি, এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি। পাশাপাশি আমি ভার্মি কম্পোস্ট প্রায় 2 বছর, প্রথম দিকে অল্প ছিল, এখন একটু বড় পরিসরে করার চেষ্টা করতেছি। আর এখানে আসার উদ্দেশ্য একটাই আমাদের, বিশেষ করে কৃষি তো আমরা অনেকেই করি, কিন্তু কৃষিটাকে কিভাবে টেকসই ভাবে করা যায়, কেন কৃষিটা আমরা লস যেন না খাই। কৃষি বিশেষ করে আমাদের বাপ দাদা যারা এই কৃষি কাজগুলো করছে সবগুলোর মধ্যে লস থাকে। বিশেষ করে গতবার আমরা ফুলকপি করেছিলাম, ওইখানে শেষের দিকে এমন অবস্থা হয়েছিল সর্বোচ্চ 2 টাকা 4 টাকা, মানে পুরোটাই লস। এই জন্য হচ্ছে কথা বলার সময় আমরা শুরুতে একটা কথা বলে নিছি যে টেকসই কৃষি টেকসই আসতে হবে, কৃষি, তাই না? হ্যাঁ, এই মানে জন্য হচ্ছে আশা যে এখানেই হ্যাঁ, যেন এক্স্যাক্টলি। আমরা কিছু এখানে শিখতে পারি, ওটা প্রয়োগ করতে পারি, যেন কৃষির মধ্যে আমরা লস না খাই। বিশেষ করে এই ঠিক আছে, উদ্দেশ্য নিয়ে এখানে আসা। ধন্যবাদ আচ্ছা, ঠিক আছে। সুলতান। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল ইসলাম মন্ডল। আমার বাসা গোবিন্দগঞ্জ গাইবান্ধা।
আমার মূলত কৃষি নিয়ে ফিউচার প্ল্যান আছে, অনেক কিছু করার লক্ষ্য আছে। সেই জন্যই আমার এখানে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আসা আরকি। আমার পড়ালেখা আমি কেমিস্ট্রিতে এমএসসি শেষ করছি। এখন মূলত এখানে আসার উদ্দেশ্য এটাই আমার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন। আমি আসছি জয়পুরহাট জেলা থেকে। এখানে আসার আমার উদ্দেশ্য হচ্ছে উদ্যান ফসল সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য, যে আমার আগামীতে ইচ্ছা আছে উদ্যান ফসল করার জন্য। আসসালামু আলাইকুম। আমি বজলুল, নাগরপুর টাঙ্গাইল থেকে আসছি। বজলুল ভাই, হ্যাঁ। আমরা আরেকটুকুন লাউডে বলি, কারণ হচ্ছে আমরা একটু ভালোভাবে শুনতে পারবো। না, অনেক সুন্দর কথা আপনার। আমি বজলুল, নাগরপুর টাঙ্গাইল থেকে আসছি। আমি মূলত হচ্ছে আসলে আমরা কৃষি খাতে কাজ করতে গিয়ে যে লস গুলো হচ্ছে আসলে প্রকৃতপক্ষে হচ্ছে টেকসই যে কৃষি যে যাতে আছে আসলে কৃষিটা পরিবেশ বান্ধব হয় ঠিক আছে, কিন্তু টেকসই নাই। এর কোনো বেজ নাই, যেটার জন্য আমরা আরেকটু ভালোভাবে এখান থেকে শিখতে আসছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর আলম তিতাস। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি বর্তমানে পাবনাতে আছি। পাবনাতে ছোটখাটো তিতাস একটা ভাই, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। পাবনা কোথায় আছেন? দাসুরিয়া। দাসুরিয়াতে কি হ্যাঁ, করছেন? দাসুরিয়াতে এখানে একটা আমি পলি হাউস দিয়েছি। আপাতত এখানে শুধু সবজি চারা উৎপাদন করতেছি। আমরা কিন্তু নতুন একটা ইনফরমেশন পেলাম। আর কি কি আর করছেন একটু বলেন। আর আমি আপাতত সবজি চারাই মানে রানিং বছর থেকে আমি চালু করছি, তো এখানে আচ্ছা আচ্ছা, নার্সারিটা কথা না বলি, শুধু একটু সবজি একটু বল। চারাই আছে আপাতত আমার। সবজির চারা হ্যাঁ, কতটুকু জায়গার উপর করছেন? এটা আমার এটা হলে আগে খোলা ছিল, মানে টোটাল জায়গাটা হলো 53%, কিন্তু আমি হলে 5% জায়গার উপরে পলি হাউস করছি। পলি হাউস, হ্যাঁ, সেখানে আপনি চারা উৎপাদন করছেন। চারা উৎপাদন কি কি করতেছি। চারা উৎপাদন করছেন? এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মিষ্টি কুমড়া, পেঁপে। চাল কুমড়া, পেঁপে। আচ্ছা, পেঁপের ক্ষেত্রে কি নতুন কোনো জাত নিয়ে আসছেন আপনি? না, আপাতত আমার কাছে নতুন ওরকম কোনো জাত নাই, মানে কিন্তু আমি এটা আপনাকে এজন্য জিজ্ঞেস করছি, ধরেন আমাদের যে আমরা যতগুলো ভাই আছি, ভাইদের মধ্যে কেউ হয়তো চিন্তা করতে পারে পেঁপে নিয়ে কাজ করার, হ্যাঁ, সেক্ষেত্রে পেঁপের আপনার নতুন নতুন বিভিন্ন জাত আছে, যেমন ধরেন এই যে বাবু, তারপরে কি বলে হচ্ছে আপনার কি কি, বাবু, হ্যাঁ, গ্রিন শাহী লেডি, পেঁপে, টপ লেডি। এই টাইপের। তো আমার আমার মনে হয় আমরা একটু বাইরে সাইড হ্যাঁ, টক না করি। ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের মধ্যে যদি কোনো উদ্যোক্তা চারা গাছ নিয়ে কাজ করতে চায়, স্পেশালি ধরেন যে অথেন্টিক চারা খুঁজতে চাচ্ছেন, যে আমি আসলে পাবো কোথায়, যেমন ধরেন যে একটা পেঁপের বাগান যদি করতে যান, বা একটা মরিচের বাগান করতে যান, বা যে কোনো বাগান করতে যান, করার আগে আমাদের তিতাস ভাইকে খবর নিবেন, কারণ হচ্ছে তিতাস ভাইয়ের কাছে কিন্তু অথেন্টিক চারা পাবেন। জি। ঠিক আছে? এবং তিতাস ভাইকে আমরা অনুরোধ করব যে আমাদের কাছে যখন দিবে যে কোনো ধরনের চারা, সেটার জন্য অবশ্যই জাত মান বিবেচনা করে হ্যাঁ, আমাদের হাতে তুলে দেয়। আমরা এটা আশাবাদী তার কাছে। হ্যাঁ, এটা শুধু আমরা না, আমি যতক্ষণ মানে যখন থেকে নার্সারিটা দিছি, আমার উদ্দেশ্যটাই যে আমার কাছে যেটা থাকবে আমি কৃষকের হাতে সেটাই তুলে দেওয়ার চেষ্টা করব। গুড গুড, ভেরি এখন গুড। কৃষক এটা আমার কাছ থেকে নেক আর না নেক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ডেফিনিটলি। হ্যাঁ, কিন্তু এখানে কারণ অনেক হচ্ছে একটা আবার প্রবাদ এখানে আছে। অনেকে এখানে ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে অনেক কৃষক দেখা যাচ্ছে যে হয়তোবা বাবু পেঁপে চাচ্ছে, তার কাছে নাই। দেখা যাচ্ছে এমনি গ্রিন লেডি কিংবা টপ লেডি আছে। জি। অনেক নার্সারি আছে যে তার কাছে কোনো না বলতে কোনো মানে শব্দ নাই। অথেন্টিক নাই, কিন্তু সে ওইটা বলে চালায় হ্যাঁ, ওটা দিচ্ছে। বলতে চাইছে, তখন পরবর্তীতে এক্সাক্টলি, কৃষকটা এই জন্যই হচ্ছে আপনাদের হ্যাঁ, মতো মানুষদের আমাদের দরকার। আমি চাই যে এইরকম যেন ধোঁকা না খায়। মানে আমার কাছে যেটা আছে সে যেন সেটাই নিতে পারে কিংবা সেটাই হ্যাঁ, অরিজিনাল। আর অরিজিনালি হলে এখানে আমার আসার উদ্দেশ্য হলে একটু টিস্যু কালচার সম্পর্কে একটু ধারণা জানা, নেওয়া। হ্যাঁ। কারণ আমি কিছুদিন আগে স্ট্রবেরি চারার খোঁজ করতেছিলাম। তা আমার এক বড় ভাই হলে রাজশাহী ভার্সিটির হলে একটা নাম্বার দিল। আমি আপনাকে মাঝখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি টিস্যু কালচারের স্ট্রবেরি চারা খুঁজতে যান, সেটা হচ্ছে রাবি 3 জাতের যেটা, এটার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে রাজশাহী বাজার থেকে একটুখানি ভিতরে, জায়গাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে সম্ভবত স্থানটার নাম হচ্ছে আপাকুশি, একটা মানে হর্টিকালচার সেন্টার বা টিস্যু কালচার সেন্টার আছেন। যদি আপনার ঠিকানার প্রয়োজন হয় আমি আপনাকে ঠিকানা দিতে পারবো, যারা হচ্ছে অ্যাকচুয়ালি টিস্যু কালচার নিয়ে কাজ করে, যিনি মানে যার হাত ধরে টিস্যু কালচারের এই যাত্রা আসছে, তার সাথে আমার পরিচয় আছে, আপনার যদি লাগে আমি আপনাকে সাহায্য করতে ওকে, পারবো। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে? এই কিন্তু যে আমি ওখানে যেয়ে শেয়ার একটু করলেন। ওখানে যেয়ে আমি একটু যাইনি। মানে আমার কাছে একজন নাম্বার দিল। তো বলল যে তুমি আগে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো। আমি উনাকে ফোন দিছিলাম। উনি আমাকে বলতিছে যদি আপনি মাদার গাছ নেন
তাহলে 350 টাকা পিস পড়বে। আচ্ছা। আর শুধু যদি আপনি টিস্যু কালচার ছোট চারা নেন 80 টাকা পড়বে। তো এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ 80 টাকা তো এমনি বাজারে নরমালি আপনার 30 টাকা 40 টাকা হলে স্ট্রবেরি চারা অনেক পাওয়া যায়। কিন্তু ওখান থেকে যদি আমি 80 টাকা করে নিই তাহলে বেচবো কি আর খাবো কি? হ্যাঁ, এজন্য এটা একটা বড় আমার ব্যাপার। এদিকে একটু উদ্দেশ্য আসা যে এখান থেকে যদি আমি কোনো সোর্স পাই তাহলে আমার জন্য একটু উপকার হয়। আমার নার্সারিটার জন্য উপকার হয়। এজন্যই আমার এখানে হ্যাঁ, এই ডেফিনিটলি, উদ্দেশ্যে আসা। ওকে। অবশ্যই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে। আপনার কাছ থেকে আমি চারা নিব। বাইরের চারা এবং আপনার চারার মধ্যে ডিফারেন্টটা কি? আমার চারা হলে 100% শিকড়যুক্ত হবে কোকোপিটের চারা। আপনি কোকোপিটে করেন। হ্যাঁ, কোকোপিটে করি। আর চারা হার্ডিং করে দেন। হ্যাঁ, হার্ডেনিং করে দেই। এইগুলো হুম, আপনাকে এটা হচ্ছে হুম। নতুন শব্দ ইউনিক। হ্যাঁ, এখন কারণ এই হার্ডেনিং ফার্মে সবাই আমরা মানে উদ্যোক্তা আছে। হার্ডিং করা কি আমার মনে হয় সবাই বলতে পারে। হ্যাঁ, হার্ডেনিং না করলে আপনি আমি যখন একটা চারা মানে ফুল বালিশের মতো তুলতুল করে নিয়ে যাব আর হার্ডেনিং করা চারা যখন আমি বিড়ালের লেজ ধরে ঝুলাই নেওয়ার মতো নিয়ে যাবো ডিস্টেন্স আছে। হ্যাঁ, অথচ এই চারাটা মানে এক কথায় হচ্ছে দেশি মুরগি আর ব্রয়লার মুরগি, হ্যাঁ? না এখানে মানে আবার যদি কিছু সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, বলেন, হার্ডেনিং বলেন প্লিজ। চারাগুলো বেশিরভাগ সময় একটু বড় হতে মানে সময় নিতে হয়। সময় দিতে হয়। বয়স আবার হয়ে যায় চারা। দেখা যাচ্ছে যে হার্ডেনিং চারাটা ঐরকম মানে নরমাল যে হাউসের ভিতরে চারা সুন্দর একদম সবুজ চকচকা থাকে। হার্ডেনিংটা অত হার্ডেনিং চারা তো পাতায় থাকবে না আপনার শুধু হ্যাঁ, স্ট্রাকচার কিন্তু নরমাল দাঁড়িয়ে থাকবে অনেক বাট আচ্ছা, ওটার মৃত্যু হার হচ্ছে 1%। 1% যেটার ব্যাপারে আপনি 1%। বললেন ভাই, এই যে আপনি যে কথাটা বলছেন এটা ডেফিনিটলি একটা গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এই চারার ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন এই হার্ডেনিং বা টেম্পার করা চারা চাচ্ছেন, হ্যাঁ? যদি টেম্পার করা চারা চান, দেখেন আপনি এটা বুঝতে পারতেছেন যে এই টেম্পার করা চারাটা পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। অর্থাৎ হুম, সে ঝাঁকিটা সহ্য করতে পারবে বা এই যে পরিবহনের সময় যে একটা মানে স্ট্রেস, এই স্ট্রেসটা সে সহ্য করতে পারবে। কিন্তু আমরা যখন চারা আনতে যাই তখন অবশ্যই আমরা চারার গুণগত মান যখন ভালো না দেখি, হ্যাঁ, মানে ব্রয়লার টাইপের যে চারাগুলো এটা দেখতে ওটা সুন্দর হয়, এটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সবাই বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে অনেক বড় একটা বিষয় থাকে যে কিভাবে আমরা এই জিনিসটা বুঝবো, কিভাবে বুঝবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই চারাটা আমি পরিবহনের ক্ষেত্রে কোনো স্ট্রেস পাবে না, টেকসই হবে। এবং আরো একটা কথা সেটা হচ্ছে কি, দেশি জাতের যে কোনো জিনিস ও আপনাকে উপর করে নিয়ে গেলেও ভালো থাকবে, সোজা করে নিয়ে গেলেও ভালো থাকবে। কিন্তু আপনি বিদেশি যে জাতগুলো আছে এই জাতগুলোই হচ্ছে এমন, ওই যে ব্রয়লার মুরগি, কারণ এ বাইরে থেকে আসছে, একে এমন পরিবেশের মধ্যে মানুষ বা যত্ন করতে হয়, সেটার হচ্ছে পরিবেশটা ভিন্ন। যেমন এখন হচ্ছে কি পলিনেট হাউস করা হচ্ছে, তাই হচ্ছে না? সত্যি কথা বলতে কি যে আবহাওয়াগত দিক কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। হুম, আমরা একটা সময় রোদের মধ্যে, যদি আমি 5 বছর আগের কথা না 2 বছর আগের কথা বলি, আমরা রোদের মধ্যে ইচ্ছা মতো যখন তখন দৌড় পাড়তে পারতাম, কাজও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এখনকার বর্তমান সময়ে রাতের কথা হিসাব বাদ দিলাম, যদি দিন হচ্ছে আপনার 10টা, সকাল 10টার পরে যদি, 10টা মানে তো সকালই তাই না, সকাল 10টার পরে যদি আমরা কাজ করতে যাই মাঠে, আপনি বুঝতে পারবেন যে মনে হয় রোদ এখন দুপুর 12টার রোদ চলতেছে। তার হুম, মানেটা কি, আপনি যে কোনো ক্ষেত্রে চারাকে যদি হার্ড করতে চান, চারার যে একটা রিকভার যে ক্ষমতা, ও অটোমেটিক্যালি ও যে পরিবেশে যাবে ও হচ্ছে পানির মতো। আপনার জাতটা সবসময় ঠিক করে রাখতে হবে, কারণ টেম্পারের ক্ষেত্রে যে আপনাকে চারা দিবে অ্যাকচুয়ালি, সে প্যাকেজিং এর ক্ষেত্রে ওইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর ধরেন যে আমি প্যাকেজ করছি সুন্দর করে, কিন্তু চারা পরিবহনের ক্ষেত্রে যেখানে যে মাধ্যমে দেওয়া হচ্ছে, এই জিনিসটা ধরেন যে আজকে দিচ্ছি, গিয়ে চারাটা পৌঁছাইছে 5 দিন পরে, আপনি যত টেম্পারের চারাই দেন না কেন চারা ঠিক থাকবে না। থাকবে না। প্রথম কথা হচ্ছে যার কাছ থেকে চারা নিচ্ছেন দেখতে হবে সেটা অথেন্টিক কিনা। দ্বিতীয় কথা, যে মানুষটা দিচ্ছে সেই মানুষটা যেন চারাটা আপনাকে ঠিকঠাক মতো প্যাকেজ করে দেয়, এটা হচ্ছে বড় ব্যাপার। তৃতীয় কথা হচ্ছে যে মাধ্যম থেকে দেওয়া হচ্ছে সেই মাধ্যমটা যেন ফাস্ট হয়। আর চতুর্থ কথা হচ্ছে চারা আপনার ওইখানে যাওয়ার পরে সাথে সাথে রোপণ না করে কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট পদ্ধতি আছে, সেটা আপনাকে মেইনটেইন করতে হবে। যদি আপনি নিজে না জানেন এটা বিষয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আর যদি সেইখানেও না পান তাহলে আপনি ভাইকে যোগাযোগ করবেন, যার কাছ থেকে চারা নেবেন তার কাছে যোগাযোগ করতে হবে যে ভাই স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট আমি কিভাবে করবো, নাকি ভাই এই জিনিসটা আপনাদের করে নিতে হবে। কারণ এখন আবহাওয়া এমন হয়েছে তুহিন ভাই
আবহাওয়া এমন হয়েছে যে মানুষের চলা কঠিন, মানুষের হুম। টেকা কঠিন, ওটা তো গাছ। গাছের ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে। গাছ যখন শিকড় গাড়তে পারবে, শিকড়টাকে বর্ধিত করতে পারবে, গাছের রুট যদি ভালো হয়ে থাকে তাহলে গাছ ভালো থাকবে। আরো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে গাছের ঢলে পড়া রোগ। এটা সম্পর্কে অনেকটা আইডিয়া থাকতে পারে। সেটা হচ্ছে গাছ স্ট্রোক করা। স্টক করে। গাছকে আমরা বলি স্ট্রোক করা। মানুষ যেমন স্ট্রোক করে, হ্যাঁ, মানুষ স্ট্রোক করলে কি হয়, হঠাৎ করে একদম পুরো নেতায় যায় না? মরিচ গাছের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি দেখবেন। মরিচ, টমেটো, মরিচ। মরিচ, টমেটো, স্ট্রবেরি, আঙ্গুরও কোনো কোনো সময় হয়। মানে সব টাইপের যে গাছগুলো আছে, এই গাছগুলো হচ্ছে স্ট্রোক করে বেশি। এখন এই স্ট্রোক করার পিছনে একটা কাজ আছে, একটা কারণ আছে। কারণটা কি জানেন কেউ? জানেন? না, শুধুমাত্র অতিরিক্ত গরম বা এটার কারণে না। মূলত হচ্ছে ওটা হচ্ছে আবহাওয়া, ওয়েদার। দেখেন, এই জিনিসটা বা এই স্ট্রোক করে মানুষ কখন বলেন তো? হঠাৎ গাছের করে সাথে মানুষের একটা খুব ভালো রিলেশন আছে। তা কি জানেন? বেশি হয়ে গেলে দেখেন, মানুষ যে কারণে স্ট্রোক করে, গাছের স্ট্রোকের কারণ প্রায় কাছাকাছি। হিটের বা টেম্পারেচারের ক্ষেত্রে যদি পরিবর্তন আসে, ধরেন আমাদের এখনকার সময়ে হঠাৎ বৃষ্টি হয়, তাই না? হুম, একটা মুভি ছিল হঠাৎ বৃষ্টি, তাই না? হঠাৎ বৃষ্টি। তো এই এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ বৃষ্টি হয়, এবং বৃষ্টি হওয়ার পরে কিন্তু গরম কমে না, না, গরম বাড়ে। গরম বাড়ে। যখন শিকড়ের পরিবেশটা কি হয়, তখন গরম হয়ে যায়। হিট হয়ে যায়। অল্প একটুখানি কি পড়তেছে, পানি পড়তেছে, সিদ্ধ সিদ্ধ মানে স্টিমের মতো হয়ে যাওয়ার কারণে শিকড় ক্ষতিগ্রস্ত হয়। এখন শিকড় যখন ক্ষতিগ্রস্ত হয়, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই মুহূর্তে আমি নামটা এক্সাক্ট বলতে পারতেছি না, ফিজরাম উইল বা ব্যাকটেরিয়াম উইল এরকম টাইপের কিছু একটা নাম আছে, আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, এরকম একটা নাম আছে। এর যে কাজটা, এ হচ্ছে ওই যে ড্যামেজ যে শিকড়টা আছে না, এই শিকড়ের মধ্যে ঢুকে গাছটাকে নষ্ট করে ফেলে। গাছটা হঠাৎ করে স্ট্রেসের মধ্যে পড়ে গিয়ে স্ট্রোক করে। এটাকে আমরা বলি হচ্ছে গাছের ঢলে পড়া রোগ। ঠিক আছে? জি। তো এই ঢলে পড়া রোগের হাত থেকে বাঁচার জন্য এখন আপনারা হয়তো জেনে থাকবেন, ট্রাইকোডার্মা, হার্জেনিয়াম, শুনছেন? ট্রাইকোডার্মা। এই যে কয়েক রকমের ট্রাইকোডার্মা আছে। এটা আসলে কি? এটা এক প্রকারের ছত্রাক, উপকারী উপকারী ছত্রাক, ছত্রাক। খারাপ ছত্রাক না। আমরা গাছে ছত্রাকনাশক দেই না, জি। এটা হচ্ছে উপকারী ছত্রাক। আপনাদের অবগতির জন্য একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা জৈব সারের ব্যবহারটা করা শিখছি এখন। ইয়াং জেনারেশন এসে আমরা জৈব সারের ব্যবহার করতেছি। জৈব সারের অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে কিছুক্ষণ আগে সুলতান একটা কথা বলছে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, তাই না? আর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। শুনছেন নামটা? জি। এই ট্রাইকো কম্পোস্ট আসলে তৈরি করা হয় এই যে বিভিন্ন প্রকারের ভালো যে ব্যাকটেরিয়া বা ছত্রাক, এদের দ্বারা। ঠিক আছে? এই ট্রাইকো যে ডার্মা আছে, এই ডার্মা দ্বারা হচ্ছে মূলত এই ট্রাইকো কম্পোস্টটা তৈরি করা হয়। তাই আপনারা যখন এই ট্রাইকো কম্পোস্টটা ব্যবহার করবেন, অটোমেটিক্যালি কি হচ্ছে, গাছের জন্য একটা আলাদা প্রোটেকশন লেয়ার তৈরি করতে পারবেন। ওকে, আপনারা চেষ্টা করবেন, বাসায় যদি করতে পারেন, খুবই সহজ। বগুড়া থেকে কার বাসা আছে? বগুড়া থেকে কে আসছেন ভাই? হ্যাঁ, বগুড়াতে সম্ভবত এই ট্রাইকোডার্মার একটা লিচেট দেওয়া হয়। এটার ব্যাপারে কি আপনার আইডিয়া আছে? আরডিএ যেটা আছে, আরডিএ থেকে অনেকের কাছে, হ্যাঁ, জি জি, কিন্তু আরডিএ থেকে যেটা দিবে, জি, আরডিএ থেকে যেটা দিবে ওটা কিন্তু আপনাকে ফ্রিতে দেওয়া হয়, কিন্তু অন্যদের কাছ থেকে নিতে গেলে অর্থ গুনতে হবে। তো আমরা আসলে একটা জিনিস কি শোনেন, আমরা সরকারকে অনেকভাবে দোষারোপ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেক দোষ আছে, কি যে আমরা সুযোগটা লুফে নিতে পারি না। একটা কথা আছে, যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, আমরা সবাই দেশের নাগরিক, এই যে যত সুযোগ সুবিধা যা কিছু আছে, এই যে আজকে যে ট্রেনিং এ আসছে, এটা কি বেসরকারি? এই যে এখানে থাকতেছি, খাচ্ছি ফ্রিতে না টাকা দিয়ে? ফ্রিতে না। এটা কাদের জন্য করছে? আমাদের জন্য করছে। তাহলে এই সুযোগটা সবাই লুফে নিতে পারে নাই, গুটি কত কিছু মানুষ অ্যাপ্লাই করছে, তার মধ্যে থেকে কাটছাট করে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, তাই না? তো এই জন্য আমরা আসলে চেষ্টা করব কি, যে আমরা আমাদের স্থানীয় এলাকায় যে যেখানেই থাকি না কেন, আমরা শিক্ষিত পারসন, এক কথায় আমরা আমাদের অধিকার সম্পর্কে জানবো এবং এটা নিয়ে আওয়াজ তুলবো। এই দেখেন, আজকে আমি এখানে কথা বলতেছি, আমি হয়তো আমার গ্রামের কোনো লোকের সামনে কথাও বলি না, হয়তো,
ঠিক আছে, এরকম আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোভার্ট। মানে হচ্ছে কি, প্রয়োজন ছাড়া আমরা কারোর সাথে কেউ কথা বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ শিওর, আসলে ওই যে কথা বেড়ে যায়। আচ্ছা প্লিজ আমরা হচ্ছে পরিচয় পর্বটা শেষ করে নিই। মানে আমরা মূলত ছিলাম হচ্ছে হার্ডেনিং নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হার্ডিং হার্ডেনিং চারা আপনার কাছ থেকে কেউ কিনবে না, এটা মার্কেটিং পলিসিটা আলাদা। এক্স্যাক্টলি। এখন আপনি যখন একদম চারা বিক্রেতা, তখন আপনার কাছে যখন 100 চারা কেউ নিতে আসছে, আমার ভাই দাঁড়িয়ে না, তখন আপনি তাকে 5টা চারা দেন, হার্ডেনিং চারা 5টা দেন, যে ভাই এই 5টা একটু আলাদাভাবে লাগায়েন। না আমার ভয়েসটা নিয়েন না, আমার ফেসটা নিয়েন না। আমি দেখাবো আপনাকে, কিন্তু আমার face টা মানে যার হচ্ছে অস্ত্র। আপনি যতগুলো ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বলছেন, ধরে পড়ার কি কারণ? সব জিনিস আমি ভিডিওতে আপনাকে এখানে দেখাবো। আচ্ছা আচ্ছা, এই বিষয়টি, আচ্ছা আমরা আগে পরিচয় পর্বটাই শেষ করে দিই। শেষ করে হচ্ছে আমরা হার্ডেনিং চারাটা করে দিলে কৃষক উপকৃত হবে, চারা মৃত্যুহার যেহেতু কম হবে, ফলনটা অবশ্যই ভালো হবে। ও সকল প্রতিকূলতা সার্ভাইভ করতে হবে। ভাই কিন্তু এটা একটা দারুণ একটা কথা বলছে, সেটা হচ্ছে কি যে এইটার একটা প্রচলন যদি শুরু হয়, মানে সবকিছুর ক্ষেত্রেই না শুরু করতে হয়। হ্যাঁ যদি আপনি শুরু করতে পারেন, দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে ওই যে টেম্পার করা যে 5টা চারা নিচ্ছে, ওটার যখন ভালো রেজাল্ট পাবে, তখন কি হবে, মানুষ ওইটার জন্য আগ্রহী নিতে হবে। ঠিক আছে, তখন আরো 2 4 5 জনকে বলবে, তাই না? আমরা পরিচয় পর্বটা শেষ করে দিই, দেওয়ার পরে আমরা কথা বলি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ কামরুজ্জামান কোয়েল। আমার বাসা চুয়াডাঙ্গা জেলা দর্শনাতে। তা আমি এখানে এসেছি মূলত টিস্যু কালচারের একটা অ্যাড দেখে। ওখানে আমি ফর্মটা ফিল আপ করে তারপরে তারা অ্যাকসেপ্ট করছে, এখানে আসার উদ্দেশ্য। তো আমি আছি, ব্যবসার সাথে আছি, আমার বেশ কয়েকটা ব্যবসা করি আমি। তো আমার এই কৃষি রিলেটেড কিছু ব্যবসা আছে, যেমন উনি বললেন যে ভাই ওই সেম বিজনেসটা আমার আছে। আমি সিনজেন্টা ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, ওদের সাথে আমি কাজ করি। ভাই আরেকবার যদি বলতেন, কি ফাউন্ডেশন? সিনজেন্টা ফাউন্ডেশন। সিনজেন্টা? সিনজেন্টা যে কোম্পানি, জি জি, ওদের আবার একটা ফাউন্ডেশন আছে এটার সহযোগী। কাজটা কি আসলে? এদের কাজটা হচ্ছে কৃষকদের ডেভেলপ করা। এইটার ব্যাপারে আমরা অবশ্যই শুনবো। আমাদের কৃষকদেরকে আমরা কিভাবে ডেভেলপ করব, একটা ভালো উন্নত ব্যাপার। মানের চারা, উন্নত মানের বীজ, উন্নত মানের কোকোফিট, এগুলা দিয়ে কৃষকদের ডেভেলপ করা হয়। এই তিতাস ভাই, আপনি যোগাযোগ করবেন। এবং ঠিক আছে, এটা হচ্ছে চেইন ম্যানেজমেন্টের মধ্যে। এই কোম্পানির সাথে আমি জড়িত আছি। আচ্ছা, তো আমার নিজের নেট হাউস আছে। আচ্ছা, ওই নেটের ভিতরে আমার বিভিন্ন প্রকার সবজির চারা, ফলের চারা আমি করি না, এই সবজির চারা ভাই যেগুলা করে, ওগুলা কোকোপিটের মাধ্যমে করা হয়। আচ্ছা, আচ্ছা। যদিও বিজনেসটা আমার খুব স্লো আইটেম। আপনারা দুই ভাই কি আগে কি যুক্তি বুদ্ধি করে নিয়েছেন একসাথে? না, আমার এটা তো আরো 4 বছর আগে থেকে আমি করি। না, এখন পাশাপাশি মানে এখানে জায়গা যেমন ধরেন আমাদের হচ্ছে এই যে মুরাদ ভাই আর আমাদের হচ্ছে যে বজলুল ভাই যিনি আছেন, দুজনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা মানে কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। মানে কারণটা হচ্ছে কি যে পাশাপাশি হচ্ছে বিছানা, হ্যাঁ, এইটার কারণে হচ্ছে এটা হয়ে যায়। এই জন্য একটা জায়গায় ধরেন আপনি 100 জন হয়ে গেছে, 100 জন, এটা ভালো ব্যাপার। সবার সাথে কিন্তু আপনার সম্পর্ক হবে না। অবশ্যই। আচ্ছা, আমরা আরেকজনের কাছে দেই। তো আমরা শেষ। আর আমার নিজের কিছু চাষবাস আছে, বিশেষ করে পেঁপেটা বললেন, পেঁপে আছে, তারপর আপনার হচ্ছে মালটা আছে, সাথে আমি আবার 6 বিঘা লাউয়ের মাচা করছি। মাশাআল্লাহ। তো সবগুলো আমার নিজের প্রোডাক্টের চারা এবং নিজে এগুলা করি। তো ফিউচার প্ল্যান আছে, জানি না আল্লাহ পাক কতদূর কি করবে। ওই যে শেড দিয়ে, পলি শেড দিয়ে ফুলের করা, জারবারা, তারপরে গোলাপ, গাঁদা, এগুলা। আর হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে ওই যে আপনার পলি হাউস করে আপনার ওই যে রকমেলন। আচ্ছা, রকমেলনটার উপরে আমার বেশি। আমার একটা পার্সোনাল প্রস্তাব, সেটা হচ্ছে কি যে এই যে আজকে আমরা যে তথ্যগুলো নিচ্ছি, দুই একটা যেটা প্রয়োজন আছে সেটাই হয়তো আমাদের মাথায় থেকে যাবে, বাদ বাকিগুলো দেখা যাচ্ছে অতটা আমরা নিব না। আমরা কালকে একটা কাজ করে দিব, সেটা হচ্ছে একটা শীট নিয়ে আসবো, ফোন নাম্বার থাকবে, ওটা তো হচ্ছে গ্রুপে তো থাকবেই। একই সাথে আমরা ফোন নাম্বার প্লাস নাম প্লাস কে কি করতেছে এই পেশাটা আমরা ইনক্লুড করে দিব। এটা প্রয়োজনে একটা নির্দিষ্ট কাগজ রেখে আমরা একটা ছবি তুলে দিয়ে দিব, তাতে ওইটা
মানে একভাবে থাকলো, হ্যাঁ। তাতে সুবিধা হবে কি, যে আপনি যদি আজকের পরের থেকে আগামী 10 বছরের মধ্যে কোনো প্ল্যান চেঞ্জ আনেন যে না আমি এটা ছাড়া ওটা করব, তাহলে পরবর্তীতে কি হবে যে আপনি ইজিলি তাকে কন্ট্যাক্ট করতে পারবেন, ওই জিনিসটা নিয়ে আর এত হ্যাসেল হবে না। যাই হোক, তো আমরা আপনারা মাইক্রোফোনটা, যারা দর্শনার্থে আসবেন, হ্যাঁ হ্যাঁ আমার ইনশাল্লাহ আমরা আমার যাবো। নিজস্ব আবাসিক হোটেল আছে দর্শনা রেল স্টেশনের পাশে। হ্যাঁ, আচ্ছা, চলে আমাদের আসবেন। মুরাদ ভাই কিছু বলছেন? বলছিলাম যে আরেকটা ভালো হয় যে প্রোগ্রামটা লাস্ট আমরা যেটা করব প্রশিক্ষণটা আগে নিই, তারপরে যার যার অপিনিয়ন, মানসিক, মতামত, হ্যাঁ। চিন্তা চেতনা কার কোন দিকে ডাইভার্ট করবে এটা তো বলা যায় না। তারপরে আমরা সাক্ষাৎকারটা নিয়ে ফাইনাল একটা রিপোর্ট। শিওর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হচ্ছে রায়হানুর রহমান দীপ্ত। আমি আসছি ময়মনসিংহ থেকে। আমি এগ্রিকালচারে অনার্স করেছি হাজী দানেশ থেকে। মাশাআল্লাহ আর মাশাআল্লাহ। হচ্ছে বর্তমানে হচ্ছে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হর্টিকালচারে এমএস করতেছি। আর আমার এমএস এর থিসিসের টপিকস হচ্ছে জারবেরা ফুল নিয়ে কাজ করতেছি আমি। আর তার সাথে হচ্ছে আমার হচ্ছে অর্কিড নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তার জন্যই মূলত হচ্ছে এইখানে আরকি আসা। যেহেতু আমি ইনডোর হচ্ছে ইনডোর প্লান্টের আমাদের এক ভাই আছেন, এই হ্যাঁ, যে দেখেন না, আমাদের এখান আরকি থেকে কিন্তু ডিপার্টমেন্টাল একটা ম্যানেজমেন্ট ট্যুর তৈরি থাকে হয়ে যায়। এমএস এ। যেটাতে হচ্ছে আমরা হচ্ছে বাড়ি গাজীপুর যেটাতে ওইখানে গেলাম। পরে ওইখানে যাওয়ার ফলে আমরা দেখলাম যে হচ্ছে অন্যান্য যে হর্টিকালচারাল ক্রপস গুলো আছে তার থেকে হচ্ছে ইনডোর প্ল্যানের হচ্ছে বর্তমানে বাংলাদেশের মার্কেটটা চাহিদাটা বেশি, চাহিদাটা বেশি কিন্তু উদ্যোক্তাটা কম কম। এই ক্ষেত্রে। এক্স্যাক্টলি। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি ইনডোর প্ল্যানের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ইনভেস্টমেন্টের যে শুরুতে প্রয়োজন, এই ইনভেস্টমেন্টের সাধারণ পর্যায়ে এখনো আসে নাই। এই কারণেই মূলত আমি এখানে আসছি। আর আমার ফেভারিট একটা জিনিস হচ্ছে অর্কিড নিয়া। বাহ! এই কারণেই মূলত আমি এখানে আসছি যে অর্কিড নিয়ে যদি কোনো কিছু আমি আইডিয়া পাই বা হ্যাঁ, হ্যাঁ, কাজ করতে পারি তার অবশ্যই। জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই আমি এই না মোহাম্মদ না না না, সোহেল। এটা স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না। আপনি শুরু করেন, ওইখান থেকে আসুন। মানে যার যার হচ্ছে যার মেশিন দিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, রাত হয়ে গেছে, সবাই ঘুমোতে যাবো। আসসালামু আলাইকুম। আমি মুক্তারুজ্জামান। আমি যশোর থেকে আসছি। আমার বাসা যশোর ঝিকরগাছা। আমি 14 বছর ব্র্যাকে ছিলাম। 4 বছর কৃষির একটা প্রজেক্টে কাজ করছি। মাশাআল্লাহ। খুব ক্লোজ ভাবে মেশার সুযোগ হয়েছে কৃষির অনেক বড় বড় কর্মকর্তার সাথে, যার কারণে অনেকগুলা টেকনোলজি সম্পর্কে আমার আইডিয়া আছে। আর আমরা যেটা শুরু করি যে শুধু সফলতা দেখে ঢালাও ভাবে আমরা সেই দিকে ছুটে যাই। আমি ওইটার থেকে বেরোয় এসে আমি 4 বছর যাবত ওডিসি 3 সজিনা, বিজলি প্লাস প্লাস মরিচ, আপনার টপ লেডি যে পেঁপে, এই যে ইউনিক যে আইটেমগুলো আছে এগুলা সরি স্বল্প পরিসরে আস্তে আস্তে করছি। আর আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে কাজ করা দরকার সেই কথাটা কারোর কাছ থেকে আসে নাই। আমরা মাটি থেকে শুধু নিচ্ছি, মাটিকে কি দিচ্ছি। সয়েল হেলথ নিয়ে আমরা কাজ করব। আপনারা যারা ময়মনসিংহ থেকে আসছেন, ময়মনসিংহের যে অতিরিক্ত পরিচালক স্যার আছে, বাংলাদেশের একমাত্র অতিরিক্ত পরিচালক ফিমেল, সালমা লাইজু স্যার। ওনার চ্যানেলটা যদি সুযোগ হয় ঘুরে আসবেন। আমরা কিচেন ওয়েস্ট ম্যানেজমেন্ট করে খুব সহজেই 500 টাকা খরচ করে একটা জৈব সার, যেটা আপনি বলছেন যে আমাদেরকে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে ফেলতে পারি। তৈরি করা যায়। আমার কিচেন ওয়েস্ট ম্যানেজমেন্টও হবে, প্লাস আমি ওই লিসেন্ট দিয়ে আমি এটা মুক্তার পাবো। ভাই, এই ব্যাপারটা সম্পর্কে আমার মনে হয় যে ইন্ডিয়াতে অনেক আগের থেকে একটা প্রচলন ছিল, একটা ধারণা ছিল। সেটা হচ্ছে যে মানে আমরা আসলে কি, আমরা বাহির বিশ্ব থেকে যে বিভিন্ন ধরনের কথা বা প্রতিবেদন দেখে আমরা টুকটাক করে নিজেরা আসলে ওইটার সাথে অ্যাডাপ্টেশনে যাচ্ছি। তো এটা অনেক আগের থেকেই ছিল, হয়তো অনেকে জানি অনেকে জানি না। এটা হচ্ছে মূল ব্যাপার। তো আমাদের মুক্তার ভাই যে কথাটা বলছেন, অবশ্যই আমরা একটু চেষ্টা না, করব। ওটা হচ্ছে বিএসটিআই স্যার কিন্তু শুধু এটাকে আপনার পরীক্ষা করে ছেড়ে দেয় নাই। উনি কিন্তু বিএসটিআই থেকে অনুমোদন করে নিয়েছে, কার্যকারিতা দেখছে এবং তিনি গ্যারান্টি দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। যেমন আমরাও ইউরিয়া যে সারটা ভুঁইতে দিচ্ছি, উনি মাত্র 400 থেকে 500 টাকা খরচ করে একটা তরল জৈব সার তৈরি করার একটা প্রসেস দিয়েছেন 100 লিটারের। আপনারা এটা দেখতে পাবেন। আসলে কি জ্ঞান আপনাকে অথেন্টিক জায়গা থেকে নিতে হবে। ডক্টর সালমা লাইজু অতিরিক্ত পরিচালক, খুব দ্রুত উনি ডিরেক্টর হয়ে যাবে। ঠিক আছে? তো আর শুরু থেকে আপনারা আসার আগে একটা কথা বলছিলাম যে রাইট ম্যান রাইট প্লেসে যদি না থাকে, তাহলে আপনাদের কি মনে হয় না যে এই 14 বছর 18 বছরের আমার অভিজ্ঞতা দিয়ে আমি বড় কিছু করতে পারতাম? আমি 4 বছর ধরে ছোট ছোট করে দেখছি কোনগুলাই সাকসেস। আমি আদায় লস করেছি, আমি পেঁপেতে লস করেছি, কিন্তু আমি দেখেছি মরিচে লাভ আছে। আমি মৌসুম টার্গেট করে যদি আগাম সবজি করতে পারি তাহলে আমি বেনিফিটেড হবো। যে টমেটো আমি 5 টাকা বেচবো না, আমি 50 টাকা বেচবো।
আচ্ছা, বিজলি প্লাস প্লাস একটা মরিচ গাছ থাকলে একটা বাসার মরিচের চাহিদা পূরণ হয়ে যায়। তো যাই হোক, কথা অনেক বেশি বিজলি হয়ে গেল। প্লাস সম্ভবত এটা অ্যাগ্রো ওয়ানের না? না, এটা এয়ার মালিকের। এয়ার মালিকের, এক্স্যাক্টলি আপনি এই এয়ার মালিকের। সিটটা, আপনাকে শুরুতে যে কথাগুলো আমরা আলাপ করছিলাম ভাইরা, যে আমাদের অন্য দেশে ভুয়া বীজ দিলে মৃত্যুদণ্ডের বিধান আছে, আর আমাদের দেশে ভুয়া বীজ নিয়ে বিজনেস হয়। আমাদের মতো জ্ঞানী লোক এসে ওকে ফোন দিতে হয় যে ভাই এই বীজটা লাগবে, কোন দোকানে যাব। আপনারা এর ভিতরে পড়ছেন কিনা আমি জানি না, বাট হ্যাঁ, আমি এটা হয়, পড়েছি। এটা হয়। তাহলে আমাকে মাটির স্বাস্থ্য যেমন নিশ্চিত করতে হবে, মাটিকে আমি স্বাস্থ্যটা যদি ঠিক করতে পারি, ওই যে ভাই যে ঢলে পড়া রোগ বললো না, মাটি যদি হেলদি হয় ঢলে পড়া রোগ হবে না। এগুলো হবে না। ঠিক আছে? আর আমি যদি রাইট ম্যান রাইট জায়গায় থাকে, রাইট জিনিসটা যদি আমি পাই। মুক্তার ভাই, আজকে আসলে যে এখানে আছেন, জি, এখানে রাইট ম্যান আছে, রাইট প্লেসও আছে। কারণ ইনশাল্লাহ। ইতিমধ্যে কিন্তু আমরা দেখে নিয়েছি যে কিছু কিছু জায়গায় কিন্তু চেইন ম্যানেজমেন্ট কিন্তু কানেকশন তৈরি হয়ে গেছে। যেমন এক ভাই হচ্ছে ইনডোর প্ল্যান্ট নিয়ে কাজ করতেছেন, আর এক ভাই অর্কিড নিয়ে করতেছেন। এই যে আপনি যে কথাটা বললেন জি, যে আপনি কিন্তু কয়েক জায়গায় লস খেয়ে আসছেন, জি, আবার কি হচ্ছে মরিচ নিয়ে আপনি সাকসেস। ঠিক আছে? তো এখন যদি কেউ মরিচ নিয়ে লস খেয়ে থাকে, হুম, সে কিন্তু আপনার কাছ থেকে তথ্য নিতে পারবে। হুম, পারবে না? ইনশাল্লাহ। ডেফিনেটলি এটা হচ্ছে আমরা এখন বর্তমানে রাইট প্লেসে আছি তুহিন ভাই, রাইট প্লেসে আছি, আবার রাইট ম্যানও আছে। তো আমরা আবার পাস করে দিই, দেখি ধন্যবাদ কথাবার্তা আমার বলি। কথা শোনার জন্য। হ্যাঁ, ভুল ত্রুটি আপনাকেও মার্জনীয়। ধন্যবাদ আসসালামু আলাইকুম। যে এত সুন্দর সুন্দর তথ্য দিলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল, ফেনী থেকে আসছি। তো আমার বর্তমানে 12 বিঘা প্রজেক্ট রয়েছে, যেটার মধ্যে ফিলিপাইনি আখ রয়েছে। 5 বিঘা, তারপরে পেঁপে রয়েছে 4 বিঘা, আর শসা রয়েছে 1 বিঘা। তো আমিও পেঁপেতে মার খেয়েছি এবছর প্রায় 12 লাখ। রেড লেডি পেঁপে লাগাইছিলাম, যেটা তাইওয়ানের রেড লেডি। জাতটা ভালো পড়ে নাই, সবগুলি গাছে ভাইরাসের জন্য নষ্ট হয়ে গেছে। ঘুরে ঘিরে আসতেছে বিশ্বস্ত চারা এবং বীজ। তো নাটোর থেকে এরপর ওনাকে আমি রিকোয়েস্ট করছি যে ভাই, যখন আমার প্রজেক্ট নষ্ট হয়ে যাওয়ার সময়, যে ভাই আমি আপনার হাতে পায়ে ধরি, আপনি আমাকে 2000 চারা দেন যদি অরিজিনাল হয়ে থাকে টপ লেডি। উনি বলছে 100% অরিজিনাল, বিপ্লব দাস ওনার নাম। আচ্ছা, সরি, পল্লব দাস। পল্লব পল্লব দাস। দাস, হ্যাঁ। এটা কোথায়? এটা মনে হয় সম্ভবত নাটোর, আমি আচ্ছা, যেটা জিজ্ঞেস করিনি। উনি তারপরে বলছে অভিজ্ঞতা বলেন। 100% ওকে, হুম। 100% ওকে। 25 টাকা করে নিছে, 1500 গাছ আনছি। আনার পরে দেখি যে সবগুলি উনি একসাথে জাগ দিয়ে বসাইছে, বীজ ফালাইছে, ওখান থেকে টেনে টেনে তুলিয়া ছিদ্রি করছে, ওটার ভিতরে ঢুকেছে। প্যাকেট খুলে দেখি ভিতরে শিকড়টা এমনি বেঁকা হয়ে গেছে। তার মানে এটা বীজ থেকে না, এটা চারা দেওয়া চারা হয়েছিল। চারা থেকে করে। পরে লাগানোর পরে সবগুলি চারা মারা গেছে। তো একটা কৃষককে আমি বারবার রিকোয়েস্ট করছি, ভাই আমি 12 লাখ টাকা মার খেয়েছি, আপনি আমাকে এই জিনিসটা দিয়েন না। ভালো হলে দেন, খারাপ হলে দিয়েন না। কিন্তু উনি আমাকে জিনিসটা দিয়ে আরো 50,000 টাকা আমার পরে লস করেছে। তো কিন্তু একজন নার্সারিওয়ালার কাছে একজন কৃষক এটা কখনো আশা করে না। একটা জিনিস দেখেন ভাই, মুক্তার ভাই একটু ব্যাপারটা ভালো করে খেয়াল করেন। ভাই আপনার নামটা যেন কি আমার বললেন নাম একবার? মোহাম্মদ সোহেল। সোহেল ভাই। আচ্ছা, মুরাদ ভাই খেয়াল করেন, সোহেল ভাই এই যে আজকে আমরা এখানে জানতে পারলাম যে সোহেল ভাই 12 বিঘা জমিতে নিয়ে কাজ করতেছেন। ধরেন 5 বিঘা জমিতে উনি মার খাইছেন এবার, হ্যাঁ? হুম। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে সোহেল ভাইয়ের পরিচয় হলো তিতাস ভাইয়ের সাথে। তিতাস ভাই যদি সোহেল ভাইয়ের সাথে কমিউনিকেট করে যদি আগাম ভাবে যদি সোহেল ভাইয়ের কাছ থেকে চাহিদা নেয় যে ভাই আমি তো চারা উৎপাদন করি, আর আপনি কি করেন চারা নিয়েই কাজ করেন, এই চারা বিভিন্ন জায়গা থেকে আপনি কালেক্ট করতেছেন, তাহলে আপনি আমাকে একটু আগের থেকেই বলেন যে আমার আসলে আপনাকে কোন কোন জিনিস আমি আপনাকে দিতে পারি দিতে পারি, ঠিক বা আছে। আপনার কোন জিনিস লাগবে। তাহলে যখন এই যে একটা কি হচ্ছে, যখন আপনি তার কাছ থেকে অর্ডারটা নিচ্ছেন, অর্ডার নিয়ে কি মানে অ্যাকচুয়াল যে চারাটা যদি আপনার কাছে দেয় তাহলে কি হচ্ছে, আপনি লাভবান হচ্ছেন, অবশ্যই, হ্যাঁ। একই সাথে তিতাস ভাইয়ের কি চারা সেল হচ্ছে। সারা সেল হচ্ছে। এইটা যদি আমরা করতে পারি তাহলে তো পরবর্তীতে আমাদের জন্য প্রজেক্টের লস হওয়ার সম্ভাবনা অনেক কম সম্ভাবনা আছে। নাই। এখন আসলে আজকে এইখান অনেক থেকেই টুকটাক নার্সারিওয়ালা করে এরকম মাথার করে। মধ্যে নিয়ে নেন যে আসলে কে কোনটা নিয়ে কাজ করবেন। আমরা পরবর্তী যে 3 দিন আমরা থাকবো বা 2 দিন মাঝে 2 দিন 2 রাত পাবো আর কি, এই 2 রাতেও আমরা এরকম ভাবে বসে ঠিক করব যে আসলে কে কোনটা নিয়ে কাজ করলে আরেকজনকে আমি অটোমেটিক্যালি কাস্টমার এখান থেকে তো আমরা আমি এখন সিলেক্ট আখ করে নিয়ে নিয়ে যাব। কাজ করতেছি। আমার 5 বিঘা আখ আছে। মোটামুটি আখের ভিতরে ভালো একটা প্রফিট আছে, যেটা জি। আমি দেখতেছি। আমার আখ সেল চলতেছে এখন 10,000 সেল চলতেছে। আবার আরো প্রায় 40,000 এর মতো বাড়বে। মানে সারা বছর আখ পাওয়া যাবে। কিছু কিছু 4 ফিট, কিছু 5 ফিট, কিছু 3 ফিট, কিছু 2 ফিট এভাবে চলতে আছে। মাশাআল্লাহ। ট্রেনিং। তো সারা বছর আমার এখানে আখ পাওয়া যাবে। কখনো যে কোনো মুখতে গেলে কোনো লোক খালি হাতে আসতে পারে না যে আখ নাই। তুহিন ভাই
যদি সবসময় যদি আমার আখ এখানে নিয়ে কাজ করতে চান আখের উপর 5 সাথে বিঘা আখ আছে। তো 2 বিঘা শসার জন্য জায়গা প্রস্তুত করছি এখন। মাশাআল্লাহ। আখ হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল। হ্যাঁ, হ্যাঁ। শুরু থেকে এই ল্যান্ড থেকে আমরা তো আদার্স কিছু ফসল পেতে পারি। এটা আপনি এই টেকনোলজিটা এপ্লাই করেন। এটার কম্পানিয়ন ক্রপ। মাঝে আসলে এখন আমার দেওয়ার চান্স নাই। ইন্টারক্রপ কারণ হচ্ছে আমার যে পেঁপের প্রজেক্টটা ছিল, মুক্তার ভাই এটা হচ্ছে কম্পানিয়ন ক্রপের টাইপের না? এটা আমার ইন্টার আমার যে ইন্টার ক্রপ পেঁপের না? প্রজেক্ট ছিল আচ্ছা ওটার মাঝখানে লাগাইছি আমি। আচ্ছা আচ্ছা। মাঝে মাঝে পেঁপে গাছটা মাঝখানে রয়ে গেছে। ইন্টারক্রপ হয়ে আছে। আপনি একই সাথে ইন্টারক্রপ তো নিচ্ছেন। হ্যাঁ। যেমন দেখেন আপনি পেঁপেতে লস করছেন বলছেন। ঝড়ে পেঁপেতে লস হয় সবচেয়ে বেশি। হুম। আপনি যদি পেঁপে বাগানের ভিতরে হলুদটা দিয়ে দেন, যদি আদাটা দিয়ে দেন, ঝড়ে আপনার গাছগুলো মরে গেল, আপনার ওই নিচে থেকে অটোমেটিক্যালি আবার উঠে আসবে। খরচের টাকাটা উঠে আসে। না, প্রথমে কিছু দিনে প্রথমে আপনি শুধু যদি পেঁপে ছিল। আখ করতে চান, ভাই তো পেঁপের মধ্যে করছে, আপনি খালি জায়গায় আখ করবেন। 4 মাস লাগবে আখের শুধু এই হাইটে আসতে। এই 4 মাসে আপনি জমি থেকে অনায়াসে 3টা সবজি নিতে পারবেন। 7 বছরের ভিতরে নেওয়া যায়। ঠিক আছে? এই Exactly, টেকনোলজি গুলো এপ্লাই করতে হবে। যে এখন বর্তমানে লাল মানে যে আখ যে লাগাইতেছি এগুলোর মাঝে অনেক কিছু লাগাই। ঠিক আছে সোহেল ভাই আপনাকে ধন্যবাদ। এটা না এখানে রিয়াজ ভাই আর যারা যারা আছেন এরা ভালো বুঝে সোহেল ভাই কথা বলবো না এই এখান থেকে হ্যাঁ এক্স্যাক্টলি আসলে কি আমাদের শোনা খুব ইম্পর্টেন্ট। তুহিন ভাই পরে মুক্তার ভাই কথা বলবো, তুহিন ভাই ওই নয়ন ভাই কি নাম, তিনার ভাই কথা বলবো, আপনার কথা বুঝতে বলবো। আসি সরি কিছু নাই তো এখানে। না না সরি আসসালামু সরির আলাইকুম। ব্যাপার না, আসলে আমি একটা কথা বলি, দেখেন ইউটিউবে সার্চ করেন আর যেখানে সার্চ করেন সব জায়গায় খালি সাফল্য সাফল্য সাফল্য, ব্যর্থতা কেউ দেখাবে না। কোন ইউটিউব চ্যানেল ব্যর্থতা দেখাবে না, কারণ হচ্ছে যে ওইখানে ভিউ ব্যবসা কম হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটা চাই সেটা কি জানেন, এই যে আজকে আমাদের সোহেল ভাই যে কথাটা বললেন যে লস আছে, বা আমাদের মুক্তার ভাই কিন্তু বলছেন যে বিভিন্ন জায়গায় লস খেয়ে মরিচে উনি সাফল্য পাইছেন। আবার অনেকে বলবে কি যে আমি মরিচে গিয়ে লস খেয়েছি, বলবে না? তো ব্যাপারটা হচ্ছে কি দেখেন যে কে কোন জায়গায় গিয়ে লস খাইছে, কিসের জন্য খাইছে, এই ব্যাপারটা আসলে আমরা আস্তে আস্তে বুঝে নিতে পারবো। ঠিক আছে, শিখতে পারবো। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি বলেন, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি নাজমুল সালাম। হক রিফাত। রিফাত ভাই, হ্যাঁ, আমি আসছি বালুকা ময়মনসিংহ থেকে। ময়মনসিং। হ্যাঁ, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করছি। জি জি, গোপাল, আরেকবার বলেন। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করছি। মাশাআল্লাহ। আপাতত আমি জবলেস। এই হ্যাঁ। এই কেমিস্ট্রি নিয়ে এক ভাই বললেন না? আমিও কেমিস্ট্রি। এই দেখছেন, এই যে কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। না ওনার আসসালামু চেহারা আলাইকুম। দেখলে বোঝা যায় যে উনি মানুষটা হচ্ছে ব্রিলিয়ান্ট। আসসালামু এই আলাইকুম। চেহারাটা একটু ফোকাস করে নেন। আসসালামু আলাইকুম। আমি তৌফিক, চট্টগ্রাম থেকে এসেছি। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানে মাশাআল্লাহ। এখানে আসার আমার উদ্দেশ্য হচ্ছে কৃষির প্রতি ভালোবাসা। এই ডেফিনেটলি। এই না 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 না, শেষ হয়নি, শেষ হয়নি। প্লিজ প্লিজ আরেকটু। না এইখানে যারা আসছি সবারই কৃষির প্রতি আগ্রহ আছে, যার কারণে আসছি। মানে ফিউচার প্ল্যানে আমাদের কি সহায়তা করতে পারেন এটা এখন আপনাকে বলতে হবে। ফিউচার প্ল্যান হচ্ছে একটা বড় প্রজেক্ট করা। হ্যাঁ। এমন বড় প্রজেক্ট যেটা দিয়ে মানে দেশের একটা মানে পরিবর্তন হবে, এই টাইপের বড় প্রজেক্ট। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। অ্যাড করি, এই সবার কনভারসেশন শোনার পরে আমার কাছে মাথায় যেটা আসলো, ইনস্ট্যান্ট যেটা আসলো, আমি মাঝখানে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি বলেন। আমি যেটা এটা আপনার 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 কাছে এটা ভাইয়ের সাথে আমি আশা করি এটা আমার সাথে ভাই যখন বলছে তার আগে আমি অলরেডি চিন্তা করছি। বলেন। ওনার বিষয়টাকে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি হচ্ছে যে মোশন গ্রাফিক্স এর টেকনোলজি আইটির মানুষ, উনিও আইটির মানুষ। কৃষিক্ষেত্রে যদি আমি আমার জায়গা থেকে কিছু হেল্প করতে চাই, ভাই যদি হেল্প করতে চাই, সেটা হচ্ছে কানেক্ট করে দেওয়া। আমাদের সবাইকে কানেক্ট করে দেওয়া, এই কথাটা আমি তখন বলতে চাচ্ছিলাম, ভাই অলরেডি বলছে। যে যদি বলি যে নার্সারি যারা করতেছে বা যারা উৎপাদন করতেছে, আমি একটা ওয়েবসাইটে তাদের লিংক দিয়ে দেই যে এরা হইতেছে চারা দিচ্ছে, তুমি এর কাছ থেকে কিনো। যদি সে খারাপ চারা দেয় তাহলে সে গ্যারান্টি কিরকম দিচ্ছে, কথাটা বুঝুন। তখন কিন্তু ইজিলি কানেক্ট করতে পারতেছে। যদি সে লস খায়, সে এসে বলতেছে ভাই লস খাইছি, তো পরবর্তীতে সে কিন্তু চারাটা নিবে না তার কাছ থেকে। তো সে চাইবে আমার কাছে যত কাস্টমার যাচ্ছে তারা কিন্তু ভালো কিছু পায়। ভার্মি কম্পোস্ট বলেন, যে কোনো জায়গায় এরকম যদি একটা ফ্রেশ অর্গানিক মার্কেটটা থাকে, এগ্রিকালচারাল মার্কেটটা থাকে, সেখানে আপনি গরুর বীজ থেকে শুরু করে কি জানি বলে টিস্যু কালচারের মিডিয়া থেকে শুরু করে আপনার যত জায়গা আছে, আমরা যদি এক জায়গায় থাকতে পারি, জবাবদিহিতার জায়গা যদি থাকে, তাহলে কিন্তু ইজিলি কানেক্ট করতে পারবো। সেইখানে আমরা আমাদের প্রফেশনেও যদি থাকি, ভাই আইটিতে আছে, আমি আইটিতে আছি, তাও কিন্তু আমরা কৃষিতে বড় একটা সাফল্যের দিকে এনে দিতে পারবো।
আজকে এইখানে এই যে ইমপ্রুভের বিভিন্ন জায়গা আছে, মুক্তার ভাই প্লিজ। ভাই যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কৃষির প্রতি ভালোবাসা আছে বিধায় আপনি এখানে আসছেন। আপনার কি মনে হয়, আপনার কি অপিনিয়ন আছে এখানে? আইওটি নিয়ে কি চিন্তা ভাবনা আছে? ইন্টারনেট অফ টুলস ইন এগ্রিকালচার। এগুলো তো আসলে আমার মানে আমার সেক্টর না, যদিও এটা আপনার সেক্টর। সফটওয়্যার আমি ডেভেলপমেন্ট ওটার সফটওয়্যার ডেভেলপ মানে করতে পারবো, কিন্তু আইওটির জন্য এখনো হয়তো ওই পর্যায়ে আসলে এটা মাথার মধ্যে ঢোকানো হয়। আমি জাস্ট একটু ইনক্লুড করে দিই, যেহেতু আপনি ওই বিষয়ে অভিজ্ঞ। আমরা 1 বিঘা জমিতে ভারতের থেকে 40,000 লিটার বেশি পানি খরচ করি ধান উৎপাদনে। তাহলে আমরা কেন সেন্সর দিয়ে এটা ম্যানেজমেন্ট করতে পারছি না? আমার কেন জমিতে কতটুকু মানে ময়েশ্চার আছে এটা জানার পর এটা মোটর কেন অটোমেটিক বন্ধ হচ্ছে না? মুক্তার ভাই, আমাদের বাংলাদেশ সরকার একটা মানে কৃষি ডিপার্টমেন্ট একটা কাজ করছিলেন ইতিমধ্যে, কিন্তু এটা আসলে কার্যকর হয়নি, ফেল টোটালি। হ্যাঁ, মানে ওই যে কি যেন একটা পাইপ গেড়ে, হ্যাঁ, একটা সেন্সর না, এটা একটা পিভিএস পাইপের ছোট একটা অংশ কিভাবে যেন গাড়ে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না, আমি এটা এটুকুন দেখছি। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে কাজ হচ্ছে এবং আমার যার আন্ডারে আমি কাজ করছি উনি এটা করছে এবং ওনার অনেক কাজ আমি করে দিই। সালমা, ডক্টর সালমা না, উনি একজন প্রজেক্ট ডিরেক্টর, আমি নামটা হাইড করে যাচ্ছি। আমি অনেক কিছু হাইড করে হোক, যাচ্ছি। হাইড হোক, সমস্যা নেই। আপনাদেরকে আমি কিছু সোর্স দিয়ে যাব, যেমন অথেন্টিক চারা সোর্স আপনারা চেয়েছেন, অথেন্টিক বীজ। এর মানে সরাসরি একজন উদ্যোক্তার সাথে শেয়ার করে আর মালিক। ইয়ার মালিক যে ছবিটা আপনাকে দেখালাম না, উনি এর আগে বাংলাদেশে কৃষি প্রজেক্ট ছিল। ভাই, ইয়ার মালিকের এই তরমুজ নিয়ে বেশ আলোড়ন আছে। আমি এর আগে আমার আহামরি অত জানা নেই, তবে আমি খেয়াল করে দেখছি যে ইয়ার মালিকের বীজের ব্যাপারটা নিয়ে কৃষকরা অনেক বেশি মানে প্রফুল্ল থাকে, কারণ সম্ভবত বীজের মান ভালো বলেই। হ্যাঁ, বাংলাদেশের বীজের যত চাহিদা, ইয়ার মালিক শুধুমাত্র 15% বীজ উৎপাদন করতে পারে। তাহলে তো এটা তো ব্যাপক একটা জায়গা আছে এটা। এখন ওই যে এর একটা ক্রাইটেরিয়ার বাইরে যে বীজগুলো ঢুকছে, ভাই আমরা দুজন বাকি আছি, দেখেন দুজন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যাব না। ভাই আমরা মানে ফর্মটা অনেক জটিল। বলেন শেষ করো। আমার আসলে পলি হাউস, নেট হাউস এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ ভাই, তুইন ভাই, আসসালামু আলাইকুম। আমার বাসা ময়মনসিং, আমি ময়মনসিং থেকে আসছি। আমি সদরের বাসা, কিন্তু এমনি আমার হোম টাউন হলো ফুলপুর, ওই ভাই চিনবে হয়তো। ভাই কিসে আসছেন সেটা একটু সবাইকে বলেন। ওটা না বলি, যে ঘোড়ায় চালায় আসছেন বলেন। কিছু নাই। দেখুন, আমি আসলে এই কৃষিটার বিষয়ে আবার কিছু কথা ছিল, আপনারা সব মনোযোগ শুনবেন। বিষয়টা হলো, আমি প্রবাসী, দীর্ঘ 14 বছর দেশে বাইরে ছিলাম। আমি রিসেন্ট জানুয়ারি থেকে দেশে ব্যাক করছি। আসার পরে 8 মাস বসেই ছিলাম, এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলাম, দেখলাম কি করব ভাবছি। তারপর ঠিকাদারি শুরু করলাম, লাইসেন্স করলাম 3-4টা, কাজ কিনলাম, কাজ পাইলাম, সব দেখতেছি। এত কিছু দেখার পরে টাকা ঠিকই কামানো যায়, টাকা কামানোর কোনো বিষয় না। আমার দেশে টাকা কামানো একদম ইজি, বাট সেটা সলিড মানে হারাম না হালাল, এই বিষয়টা খুব বিরাট কঠিন বিষয় দাঁড়াইছে। তা আমার কাছে মনে হয়েছে, আমি যতগুলো অফিসে গেছি, পিয়ন থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত সব কারাপ্টেড। মানে আপনার কিছু করতে গেলে আপনাকে দিতেই হবে। একটা মানুষ অনেস্ট থাকাটা বিরাট কঠিন বিষয়। তা আমার মানে মারাত্মক কঠিন বিষয়। যে কোনো জায়গায় আমি অনেক অফিসে গেছি, আসার পরে বেশ কিছু আমি নিজে ঘুরছি। আমি গেছি, কারো মাধ্যমে গেছি, কারো সাথে গেছি, কারো পাশে গিয়ে বসে আছি, সবই একই। ভালো থাকতে গেলে ভালো থাকা সম্ভব না, এই বিষয়গুলো অনেক জায়গাটায় আছে। তা আমার আমার মানে পার্সোনাল অপিনিয়ন বলতেছি, আমি জানি না আপনাদের হয়তো হয়েছে কি হয়েছে না, আমি জানি না। তারপর আমি কৃষির বিষয়টা ছিল, যখন দেশে বাইরে ছিলাম, আমি সবসময় ভিডিওগুলো দেখতাম। এই যে এদের কিছু দেখছি, এগ্রোয়ানের দেখছি, আরো বেশ কিছু জাতের এগুলো আমি খুব দেখতাম। দেখার পরে দেশে গিয়ে এগুলো কিছু করা যায় না। তাই ময়মনসিং এর যে ভাই, উনি জানেন, আমাদের ময়মনসিং উত্তরাঞ্চল এই সাইডে, তো তা আমাদের কিন্তু পানিতে খুব প্রবলেম হয়, আমরা এক সিজন করতে পারি, এক সিজনটা করা গেলেও ঠিক মতো করা যায় না। তা আমাদের এই যে এই টাইমটা অনেকটা সময় পানিতে চলে যাবে। আজকে কালকে যদি ওই আবার ইন্ডিয়ার লোকজন যদি মনে করে যে এদিক দিয়ে পানিটা ছেড়ে দেবে, তাহলে কিন্তু ছেড়ে দিতে পারে, যে কোনো সময় আমাদের ক্ষতিগ্রস্ত হইতে পারি আমরা। হ্যাঁ, তাই আসলে আমি চাচ্ছি যে এমন কিছু করার, যেখানে আমরা মানে আমি আমার এলাকায় যে কৃষিটাও করবো, পাশাপাশি পানিটা যেন আমাকে খুব বেশি এফেক্ট না করে।
পানিটাকে মারাত্মক লেভেলে এফেক্ট করে আমাদের। হ্যাঁ, আমরা এই যে এখন কিছু জমি আছে, আমরা এখন ধান চাষ করতে পারি না, পতিত থেকে যায়, এরকম অনেক জমি আছে। এমন কিছু প্রোডাক্ট আমি শুনতে চাই, এখানে আসার পরে জানতে চাই যে আমি কি নিয়ে কাজ করলে আমার জন্য বেটার, যেটা মুক্তার আমার ভাই, লস হবে না, আপনি যে কোনো ধরনের সেটা হইতে পারে। হ্যাঁ, ময়মনসিংহে এই মোটামুটি যারা অফিসিয়াল ম্যানেজমেন্ট আছে তাদের সাথে আপনার যোগাযোগ আছে। আমরা এটা আশাবাদী যে আপনি ওই এলাকার মানচিত্রর যে একটা পরিবর্তন যদি আনার অবস্থান থাকে, আমার মনে হয় যে দেখা যাচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেহেতু এটা হচ্ছে কৃষি ডিপার্টমেন্টেরই আন্ডারে, এবং আপনার যেহেতু হায়ার লেভেলসের সাথে সেরকম পরিচয় আছে, যাই হোক সুযোগ ভাই, এই যে আজকে যে সুযোগ হইলো, এরকম সুযোগ দেখা যাচ্ছে কি, মানুষের মধ্যে ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে মানুষ অনেক কিছু করতে পারে। আমরা সেটার ক্ষেত্রে আপনার প্রতি আশাবাদী, যেহেতু আপনার সাথে একটা কি টাচে আছেন আপনি। হ্যাঁ, আমরা এটা তুহিন ভাইয়ের মাধ্যমে উত্থাপন করলাম মুক্তার ভাইয়ের আপনার কাছে কাছে অনেক কিছু নিব। যে মুক্তার ভাই, আপনি এটা যদি সম্ভব হয়, তুহিন ভাইদের মতো আরো অনেক ভাই আছে যাদের এরকম প্রবলেম আছে ওই এলাকার, যদি সামহাও এটা সমাধান করার মতো তাদের মাথার মধ্যে থাকে। আমরা যারা লিজ নিয়ে হ্যাঁ, অন্যের জমি লিজ নিয়ে করি, উঁচু জমিগুলোর তো রেট বেশি হয়। অবশ্যই রেট বেশি আর হবে। নিচু যে জমিগুলো ভাই যেটা বললেন জলাবদ্ধ, সেটাতে যদি ওই দুই ভাই যে পরামর্শটা পাবেন, ওটা আমাদেরও অনেক উপকার হবে। ডেফিনেটলি আমরা মূলত মানে আমার ওটা বলবেন, আমার যে মানে আমার না তো, আমার বাপের যে জমি আমার জন্য রেখে গেছে, মোটামুটি ভালোই রেখে গেছে, কিন্তু আমরা কিন্তু পুরো ধান হ্যাঁ, ওগুলি ভালো জানি। আমাদের ময়মনসিংহ এর সবই ধান, তো সবজিটা খুব কম। চরাঞ্চল কিছু আছে ওইখানে, মনে করেন যে সম্ভবত পানি খুব কম যায়, ওই জায়গাগুলোতে তারা সবজি চাষ করে। উঁচু জায়গাটা খুব কম, এটা খুব বেশি না আমাদের এলাকায়। তা আমি অনেক দেখছি, আমি একটু পেঁপে নিয়ে চিন্তা করছি, আঙ্গুর দেখার পর আঙ্গুর ভালো লাগে, পেঁপে দেখলে পেঁপে ভালো লাগে। আসলে কি কৃষি যা দেখি তাই উদ্যোক্তাদের ভালো লাগে, পরে কৃষি সবই করবো, এক্স্যাক্টলি, যে যা দেখি সবই তাই ভালো করবো, লাগে। তারপরে কোনো কিছু করা হয় না। ওই জমিতে আঙুর আছে, পাশের জমিতে আঙুর নাই, এই জিনিসটা কেন আপনারা মানে ইয়ে করেন? এই যে ফেইলরটা আমরা কেন প্রচার করি না ভাই? ছোট করে না আমরা। কয়জন আমরা সাকসেস হইছি? আচ্ছা ভাই, আমরা বাইরের কাছে যাই। আমার চেষ্টা ঠিক আছে। কি নিলয়, আচ্ছা বলতেছি মানে ভাই, আমি সবার লাস্টে। আপনার কি পানি আসছে? যাক, আলহামদুলিল্লাহ। বলো ভাই আসসালামু আলাইকুম, আমি রাশেদ মাহমুদ নিলয়, আমার নিলয় বলে ডাকতে পারেন, পুরো এত বড় নাম কারো মনে থাকবে না। আর সবাই হচ্ছে এখানে হচ্ছে, আমি মূলত ওরকম ভাবে কিছু করি না, আমি হলো ইনফরমেশন নেওয়ার জন্য আসছি। যেহেতু টেকনোলজির যুগ, এই যুগে হচ্ছে ইনফরমেশন যার যত থাকবে সে তত আগাইতে পারবে। এই এর জন্য কথাটা আপনার কাছে, কালকে ট্রেনিং এ বলবা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে হলো, ওই যে খনার একটা বচন দিয়ে আমি শুরু করি, তারপর আমার পরিচয় দিই। যদি বিষ খাইলে মরে একজন, আর বিষ যদি খারাপ বীজ হয় তাহলে 1000 জন মারা যায়। অর্থাৎ আমরা বিষ সম্পর্কে যে ভাইয়ের কাছে, ওই ভাইয়ের কাছে, আরো যারা যারা জানে, এটা সবার কাছ থেকে জানবো। আর আমার নাম হচ্ছে, বললাম তো, রাশেদ মাহমুদ নিলয়। আমার বাড়ি হচ্ছে হলো মাদারীপুর। আর আমি হচ্ছে হলো বিএসএস শেষ করেছি, মানে সোশ্যাল ওয়ার্কে হচ্ছে ইয়াটা শেষ করেছি। আর আপাতত আমার বাবা ওই যে কৃষিকাজ করে, ছোটবেলা থেকে ওইটার সাথে আছি। ওগুলা দেখতেছি, যে ওটা যে ওইভাবে ঠিক না সেটা বুঝতে পারি, কিন্তু কিভাবে করা যাবে ওটা বুঝতে পারি না। এই তো ভাই, শেষ না শেষ, যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে। আচ্ছা, ঠিক আছে। এখন